প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ঐকিক নিয়ম সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো তার আগে জেনে নেওয়া যাক ঐকিক নিয়ম বলতে আসলে কি বোঝায়। ঐকিক, এই যে ঐকিক শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঐকিক শব্দটার অর্থ হচ্ছে এককের মান নির্ণয়। তো কোনো রাশির যদি তুমি এককের মানটাকে একবার বার করতে পারো, জানতে পারো, তাহলে ঐকিক নিয়মের সাহায্যে আমরা ওই রাশির যে কোনো মানের মান কি হতে পারে, যে কোনো পরিমাণের ভ্যালু কি হতে পারে, সেটা আমরা বার করতে পারি। কথাটা একটু অন্যরকম লাগলেও আমি যদি একটা সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে। তো দেখো, ধরো তোমাদের কাছে একটা প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে যে যে ধরো ৩ কেজি মাছের মূল্য, ৩ কেজি কাতলা মাছের মূল্য, হ্যাঁ, ৩ কেজি কাতলা মাছের মূল্য বলা হয়েছে ১৫০ টাকা। তাহলে ৬ কেজির মূল্য কত হবে? ৬ কেজির মূল্য কত হবে? তো এখন এই সমস্যাটার সমাধান আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। কিভাবে করব? সেটার জন্য দেখো, প্রথমে ঐকিক নিয়মের কতগুলি স্টেপ হয় এটা একটুখানি আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। ১ নম্বর স্টেপ, ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম যে স্টেপটাকে অবলম্বন করব সেটা হচ্ছে সমস্যা পাতানো। সমস্যাটি হলো বা সমস্যা বলে হেডিং করব। এখানে দেখো, আমরা দুটো রাশিকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাছের পরিমাণ, একটা হচ্ছে মাছের পরিমাণ, আর হচ্ছে তার মূল্য। একটা হচ্ছে মাছের পরিমাণ, একটা হচ্ছে তার মূল্য। তো মাছের পরিমাণ দেখো ৩ কেজি। ৩ কেজি মাছের পরিমাণ যদি হয়, তার মূল্য হবে ১৫০ টাকা। আর যদি ৬ কেজির হয়, তাহলে তার মূল্য কত হবে এটা আমাদের বার করতে বলা হয়েছে। তো এখন এই সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে করব? এর সেকেন্ড স্টেপে যেটা আসে সেটা হচ্ছে এর সম্পর্ক। এই যে মাছের পরিমাণের সাথে তার মূল্যের কি রকম সম্পর্ক। তো একটা জিনিস খেয়াল করো, আমি এই যে সমস্যাটা এটাকে আমি একটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কিভাবে সাজালাম? না, ৩ কেজি মাছের পরিমাণ, ৩ কেজি হলে তার মূল্য হয় ১৫০ টাকা। যদি ৬ কেজি হয়, তাহলে মূল্য কত এটা বের করতে হবে। দেখো, একটা জিনিস খেয়াল করো যে যে রাশিটিকে বের করতে হবে, সেই রাশিটিকে আমি কোন দিকে রেখেছি? না, আমি এই সমস্যার ডান দিকে লিখেছি, ডান দিকে রেখেছি। দেখো, এখানে কোশ্চেন মার্ক দিয়ে আমি দেখিয়েছি যে এইটা বের করতে হবে, ৬ কেজির মূল্য কত হবে সেটা বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো যে মাছের পরিমাণ কি হচ্ছে, ৩ কেজির থেকে ৬ কেজি হচ্ছে, অর্থাৎ মাছের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মাছের পরিমাণটা বাড়ছে। আমি অ্যারো চিহ্ন দিয়ে এখানে দেখাই যে মাছের পরিমাণটা কি হলো, বাড়ছে, মাছের পরিমাণটা বাড়ছে। মাছের পরিমাণ যদি বাড়ে, তাহলে তোমরাই বলো যে তার দামটা কি কমে যাবে না বেড়ে যাবে? নিশ্চয়ই বেড়ে যাবে, তাই না? আমি যদি কম মাছ কিনি তাহলে যে দাম দেব, আমি যদি বেশি পরিমাণ মাছ কিনি তাহলে নিশ্চয়ই তার থেকে বেশি টাকা দিতে হবে আমাকে। তো অবশ্যই তাহলে দামটা বাড়ছে। তাহলে যেহেতু মাছের পরিমাণের সাথে এই মূল্যও বাড়ছে সমান হারে, তাই আমরা এখান থেকে বলতে পারি যে এই দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক বলা হয়। অর্থাৎ যদি মাছের পরিমাণের সাথে তার মূল্যের মান যদি বৃদ্ধি পায়, একই হারে যদি বাড়তে থাকে, তার মানে বোঝায় যে এরা দুজনে সরল সম্পর্কে অবস্থান করছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে কি লিখব? এখানে লিখব যে মাছের পরিমাণ বাড়লে তার মূল্যও বাড়বে। তার মূল্যও বাড়বে। তাই তো? অতএব এখানে
মাছের পরিমাণ ও তার মূল্যের মধ্যে সরল সম্পর্ক আছে। তাহলে সরল সম্পর্ক, এটা আমরা লিখলাম। এই গেল সেকেন্ড স্টেপ। এইবার থার্ড স্টেপ করার জন্য আমি এই জায়গাটুকু একটু মুছে নিচ্ছি। দেখো, তৃতীয় স্টেপটায় আমরা কি করব? না, তৃতীয় স্টেপটায় আমরা এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সমাধান। এবার আমরা সমাধান করব এই অঙ্কটির। কিভাবে করব? তাহলে আমরা প্রথমে এই বাক্যটা লিখব। কি লিখব? না, 3 কেজি মাছের মূল্য, মাছের মানে কাতলা মাছের, মাছের মূল্য 150 টাকা। এর পরের লাইনে আমরা কি করব? এই মাছটা যদি 1 কেজির নেওয়া হতো, তাহলে কি মাছের মূল্য কম হতো না বেশি হতো? অবশ্যই কম হতো। 3 কেজির জন্য যত দাম লাগবে, 1 কেজির জন্য কি আর তত লাগবে? 1 কেজির জন্য তো কমই লাগবে। তাহলে আমরা এখানে কি করব? না, এই 150কে 3 ভাগে ভাগ করে দেব। অর্থাৎ এই 150 টাকাকে 3 ভাগে ভাগ করলে তার একটা ভাগই হবে 1 কেজি মাছের মূল্য। তাহলে এখান থেকে আমরা 150কে 3 ভাগে ভাগ করলাম। এবার এর পরের স্টেপে আসি, দেখো কি বলছে। বলা হয়েছে তাহলে 6 কেজির মূল্য কত? দেখো, ঐকিক নিয়মের মূল তাৎপর্য হচ্ছে একে আনা বা এককে আনা। আমি কিন্তু এই লাইনে একে বা এককের মান, একক রাশিটির একক মানের কতটা মান হচ্ছে, মানে মূল্য কত হচ্ছে, আমরা কিন্তু বার করতে পেরেছি। তাহলে এর পরবর্তী স্টেপে আমরা কি করব? না, 6 কেজি মাছের মূল্য কত সেটা বের করব। তোমরাই বলো, যদি 1 কেজি মাছের মূল্য এত হয়, তাহলে 6 কেজি মাছের মূল্য কত হওয়া উচিত? না, 150/3 × 6। তাহলে 3 দিয়ে 6কে কাটলে 2 হয়, আর 150 দুগুণে 300। তাহলে এই হয়ে গেল 6 কেজি মাছের মূল্য। তাহলে এর পরবর্তী স্টেপে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে উত্তর লিখতে হয় অবশ্যই। উত্তর কিন্তু লিখতেই হবে, কারণ তোমরা যদি উত্তর ঠিক করে না লেখো, তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর পাবে না। তো অবশ্যই তোমরা পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখবে। তাহলে আমরা উত্তর লিখব কি? ফাইনালি লিখব যে 6 কেজি মাছের মূল্য, 6 কেজি 6 কেজি মাছের মূল্য হবে 300 টাকা। হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নগুলির সমাধান করব। তাহলে আমরা একটা ঐকিক নিয়মের প্রবলেম দেখলাম। আমি তোমাদের কাছে দিলাম, এবং সেই প্রবলেমটা কিভাবে সলভ করব, কোন কোন স্টেপ দিয়ে সলভ করব, আমি সেইটা বলে দিলাম। এইবার আমি তোমাদের কাছে আরো কতগুলো প্রবলেম নিয়ে এসেছি। দেখো, তোমরা একটুখানি ফলো করো, দেখো কিভাবে করতে হয়। এই অঙ্কটা একটু অন্যরকম। দেখো, বলা হয়েছে যে একটা ছাত্রাবাসে, ছাত্রাবাস কাকে বলে? না, ছাত্রাবাস মানে হোস্টেল টাইপের কিছু একটা, হোস্টেল বা আবাসন এরকম, যেখানে ছাত্ররা থাকে। তো সেখানে 200 জন ছাত্রের জন্য 120 দিনের খাবার মজুত আছে। অর্থাৎ 200 জন যদি খায়, তাহলে 120 দিন খেতে পারে। এবার বলেছে যে 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে? তো এখন এখানে প্রথম স্টেপের কাজ, অর্থাৎ সমস্যাটা আমরা কি লিখব? সমস্যায় কি লিখব? যে জন, অর্থাৎ ছাত্র সংখ্যা, এখানে অ্যাকচুয়ালি ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, এই ছাত্র সংখ্যাটা আগে লিখব। আর এখানে লিখব হচ্ছে দিন, অর্থাৎ কতদিন খেতে পারবে সেটা, দিনের পরিমাণ, দিনের পরিমাণ।
তো ছাত্র সংখ্যা যদি 200 জনই খেত, ভালো করে বোঝো ব্যাপারটা, যে একটা ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। তো 30 দিন পর, মানে 30 দিন তো ওরা খেয়েছে, আর তাদের কাছে কত দিনের খাবার পড়ে রইল 30 দিন পর? না, 120 বিয়োগ 30, অর্থাৎ 90 দিনের খাবার পড়ে রয়েছে। তাহলে আমি এটাই বলতে চাইছি যে ধরো 200 জন ছাত্রই থেকে গেছে বা 200 জনই খাবে, তাহলে আর কতদিন খেতে পারবে? না, 120 বিয়োগ 30, অর্থাৎ 30 দিন তো খাওয়া হয়ে গেছে, তাই 120 থেকে আমি 30কে বাদ দেব, দিয়ে পাবো কত? 90 দিন। অর্থাৎ 200 জনই যদি খায় তাহলে আর 90 দিন খেতে পারবে। এইবার দেখো আমরা কি দেখছি, যে না, 30 দিন পরে কিন্তু 20 জন ছাত্র চলে গিয়েছিল, তাহলে এখন তো আর 200 জন খাবে না। 200 জন যদি খেত তাহলে 90 দিন খেতে পারতো, কিন্তু এখন তো আর 200 জন খাচ্ছে না, 20 জন তো চলে গেছে। তাহলে এখন কতজন রয়েছে? না, 200 বিয়োগ 20 সমান সমান 180 জন। এই 180 জন কতদিন খেতে পারবে, এইটাই তোমাকে বের করতে বলা হয়েছে। তো এখন আগের সমস্যাটায় আমরা যে সম্পর্কটা পেয়েছিলাম, এই সমস্যাটায় কিন্তু আমরা একই রকমের সম্পর্ক পাবো না। কেন পাবো না? না, একটু বুঝে নেওয়া যাক যে কেন পাবো না। দেখো, ছাত্র সংখ্যা কমে গেছে না, আগে তো 200 জন ছিল, এখন হয়ে গেছে 180 জন, তাহলে ছাত্র সংখ্যাটা কমে গেল। কিন্তু 200 জনই যদি খেত তাহলে 90 দিন খেতে পারতো, কিন্তু জন সংখ্যা যেহেতু কমে গেছে, তাই কম জন খাবে। আর কম জন ওই স্থির পরিমাণ, মানে মজুদ খাদ্যে যতটা খাবার মজুদ আছে, সেই খাবারের পরিমাণটা তো নির্দিষ্ট, সেটা তো কমেনি, সেটা তো একই আছে। তাহলে ততটা খাবারে কতদিন খেতে পারবে? একটা জিনিস খেয়াল করো, যে 200 জন থেকে 180 জন হচ্ছে, অর্থাৎ ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কি ওই খাবারটা আরো কিছুদিন বেশি চলবে বলে মনে হয় না? অবশ্যই তাই। ছাত্র সংখ্যা যেহেতু কমবে, তাই এখানে দিনের পরিমাণ, অর্থাৎ আরো বেশি দিন খেতে পারবে, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো, আমি দুটোই অ্যারো দিয়ে একটা জিনিস বোঝাতে চাইছি, যে এই অ্যারোটা নিচের দিকে মানে ছাত্র সংখ্যা কমছে, কিন্তু এই অ্যারোটা ওপরের দিকে, অর্থাৎ দিনের পরিমাণ বাড়ছে। তাহলে যেহেতু একটি রাশি কমার সাথে সাথে অপর রাশিটি বাড়ে, তার মানে কি বোঝায়? তার মানে এইখানে ছাত্র সংখ্যার দিনের পরিমাণের সাথে কি সম্পর্ক? না, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে? তো এইখানে সম্পর্ক লেখার বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সম্পর্ক কি লিখবো? না, যেহেতু ছাত্র সংখ্যা কমায় আরো বেশি দিন খেতে পারবে, সেহেতু এখানে ছাত্র সংখ্যা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, এটাকে আমরা বিপরীত সম্পর্কও বলি। বিপরীত সম্পর্ক। তোমাদের কাছে আমার মনে হয় বিপরীত সম্পর্ক কথাটা বেশি সহজ বলে মনে হবে, বা বেশি বোঝার সুবিধে হবে। কেননা দেখো, একটা কমছে আর একটা বাড়ছে, তাহলে একটা এই দিকে হলে আর একটা তার বিপরীত দিকে রয়েছে, তাই এদের মধ্যে বিপরীত সম্পর্ক, লেখাটাও সহজ হবে, বুঝতেও সহজ হবে। তো আমার মনে হয় বিপরীত সম্পর্ক কথাটা লেখাটা বেশি সহজ তোমাদের জন্য। তো দেখো, আমরা এবার সম্পর্কটা জেনেছি, সমস্যাটা জেনেছি, এবার সমাধান করি। তাই আমরা সমাধানে চলে আসি। দেখো কি হবে, আমি একটু এই জায়গাটা মুছে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে।
দেখো, এখানে তাহলে আমরা সমাধান করবো এবারে। সমাধান। কি দেখব? না, ২০০ জন ছাত্রের চলে ৯০ দিন। ২০০ জন ছাত্রের চলে ৯০ দিন। আমি একটু সংক্ষেপেই লিখছি। একজন ছাত্রের চলে কতদিন তাহলে? একজনই যদি খায়। প্রত্যেকটা মুহূর্তে তোমরা যখনই একটা স্টেপের পরে আরেকটা স্টেপ করবে, তখনই তার পূর্ববর্তী স্টেপ অর্থাৎ তার আগের স্টেপটাকে ভালো করে ফলো করবে এবং তার রেসপেক্টে সেটাকে নিয়েই তোমরা পরের স্টেপটার কথা ভাববে। অর্থাৎ ২০০ জন যদি মজুদ খাবারে ৯০ দিন চালাতে পারে, তাহলে একজন একা, একা খাবে। তাহলে কি তাড়াতাড়ি ফুরোবে? না অনেক দিন শেষ আ মানে অনেক দিন ধরে চলবে এবং আ ফুরোতে অনেক সময় লেগে যাবে। নিশ্চয়ই তাই ২য় টা হবে। অর্থাৎ ফুরোতে অনেক সময় লাগবে। তাই ৯০ এর ২০০ গুণ বেশি দিন সময় লাগবে। একজন যদি একা, একা খায়, তাহলে ৯০ এর ২০০ গুণ বেশি দিন সময় লাগবে। এবার এখন তো আর ২০০ জন নেই, এবার তো ১৮০ জন হয়ে গেছে। ২০ জন চলে গিয়েছিল। তাহলে একজন যে খাবারটা এতদিন ধরে খাবে, ১৮০ জন কি আর ততদিন খেতে পারবে? ১৮০ ভাগে ভাগ হয়ে যাবে ওই একজনের খাবারটা। তাই ১৮০ দিয়ে ভাগ করব। দেখো ৯০ দুগুণে ১৮০ আর ২ দিয়ে ২০০ কে কাটলে ১০০ হয়। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখব ১০০। ১০০ দিন। অর্থাৎ ২০০ জন যদি খেত, তাহলে তো ৯০ দিন খেতে পারত। কিন্তু যেহেতু ২০ জন চলে গেছে মানে ১৮০ জন খাবে, তাই ১০০ দিন খেতে পারবে। এবার উত্তর লিখব যে অতএব অবশিষ্ট খাদ্যে ছাত্রদের আর ১০০ দিন চলবে। লিখব অবশিষ্ট খাদ্যে ছাত্রদের আর ১৮০ দিন চলবে। এই জায়গাগুলো কিন্তু তোমাদের একদম ভালো করে বুঝে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ বারবার রিপিট করে করে দেখে নাও, দেখে বুঝে নাও। এই অঙ্কটা এবার দেখো ২ দাগের এই অঙ্কটায় দেখো কি বলা হয়েছে যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ওই পরিমাণ খাদ্যে ২০ জনের কতদিন চলবে? আগের অঙ্কটা একটু জটিল ছিল, এই অঙ্কটা কিন্তু একেবারে সহজ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই সমস্যা, প্রথম কাজ কি? সমস্যা পাতানো। তাহলে এখানে অবশ্যই জন আর দিন এই দুটো রাশি রয়েছে। তাহলে যদি ১৫ জন হয়, ১৫ জন, তাহলে কতদিন চালাতে পারবে? না ৪০ দিন চালাতে পারবে। কিন্তু এখন তো ১৫ জনের নয়, এখন ২০ জন যদি হয়, তাহলে কতদিন চালাতে পারবে? এটা বের করতে হবে। এবার আমরা সমস্যা তো লিখেছি, সমাধান সম্পর্ক লিখব। দেখো সম্পর্ক কি লিখবো এখানে? যদি জন সংখ্যা বাড়ে, তাহলে মজুদ খাবারে নিশ্চয়ই আর বেশি দিন চালাতে পারবে না। ১৫ জন যদি খেত তাহলে ৪০ দিন চলতো। কিন্তু ২০ জন খাচ্ছে অর্থাৎ জন বেড়ে গেছে। তাহলে কি আর ৪০ দিন ধরে খেতে পারবে? পারবে না। তাহলে দিন সংখ্যাটা কমে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে আমরা লিখব যে এখানে জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে? তোমরা এই জায়গাগুলো কিন্তু একদম ভালো করে বুঝে নাও যাতে তোমাদের পরবর্তীতে করতে কোনো অসুবিধে না হয়। তো দেখা গেল আমরা সম্পর্ক অবধি লিখেছি, এবার সমাধান করব। সমাধান করার জন্য আমাকে একটু জায়গা দিতে হবে। তাই জন্য আমি এইটুকু মুছে দিলাম।
দেখো, তাহলে সমাধান করব। সমাধান কিভাবে করব? তাহলে 15 জন লোকের চলে 40 দিন। তাহলে মাত্র একজন যদি খায়, তাহলে কি আর 40 দিন খাবে? তাহলে তো অনেক দিন বেশি খেতে পারবে। মানে 40 দিনের 15 গুণ বেশি দিন খেতে পারবে। কারণ 15 জন তো নেই, এখন তো একজন হয়ে গেল। একজন আরো বেশি দিন খেতে পারবে, তাই 40 দিনের 15 গুণ বেশি দিন চালাতে পারবে একজন, একা একা। এবার হয়ে গেল 20 জন। তাহলে 20 জন লোকের কতদিন চলবে? একজন যতদিন চালাতে পারে, 20 জন নিশ্চয়ই তার 20 ভাগ কম দিন চালাতে পারবে। তাকে 20টা ভাগে ভাগ করে দাও। তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। দেখো, 20 × 2 = 40, 15 × 2 = 30 দিন। তাহলে এবার আমরা উত্তর লিখবো কি? যে 20 জন লোকের কতদিন চলবে চেয়েছে, তাহলে 20 জন লোকের ওই মজুদ খাবারে 30 দিন চলবে। 30 দিন চলবে। এইভাবে আমরা করব। এবার দেখো পরের প্রশ্নটা। দেখো, বলেছে 2 জন পুরুষ বা 3 জন বালক যে কাজ 15 দিনে করতে পারে, 4 জন পুরুষ এবং 9 জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 2 জন পুরুষ বা 3 জন বালক, অর্থাৎ এখান থেকে বলে দিয়েছে যে 2 জন পুরুষ মানেই 3 জন বালক। তাহলে 2 জন পুরুষ সমান সমান 3 জন বালক। এবার বলেছে 4 জন পুরুষ এবং 9 জন বালক। তাহলে 4 জন পুরুষ মানে কত জন বালক? এটা একটু বার করে নিই। 2 জন মানে যদি 3 জন বালক, 2 জন পুরুষ যদি 3 জন বালক হয়, তাহলে 4 জন পুরুষ মানে কতজন বালক হবে? কি করব? দেখো, এটাও আমরা ঐকিক নিয়মেই করতে পারি। তোমাদের যদি অসুবিধা হয়, আমি দুটো স্টেপে করে দেখাচ্ছি। যে একজন পুরুষ হলে সেটা হয়ে যাবে 3/2 জন বালক। আর 4 জন পুরুষ হলে হয়ে যাবে 3/2 গুণ 4 জন বালক। অর্থাৎ 2 × 2 = 4, 3 × 2 = 6 জন বালক। তাহলে 4 জন পুরুষ মানে 6 জন বালক আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার দেখো অঙ্কটার সমস্যায় চলে আসি। সমস্যা। সমস্যায় কি বলেছে দেখো? বলেছে যে 4 জন পুরুষ এবং 9 জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করবে? মানে দেখো, যদি এখানে এরম ভাবে লিখি, আমরা তো পুরুষকে বালকে কনভার্ট করে নিয়েছি। তাই বালকের সংখ্যা আর দিন সংখ্যা, এই দুটো রাশির মধ্যে তুলনা করব। বালকের সংখ্যা যদি 3 জন হতো, তাহলে 15 দিন লাগতো। কিন্তু এখন বালকের সংখ্যা হয়ে গেছে 6 + 9। কোথা থেকে আসলো এই 6টা? এই দেখো, 4 জন পুরুষ, প্রশ্নে কি বলেছে? 4 জন, 4 জন পুরুষ আর 9 জন বালক। তাহলে 4 জন পুরুষের পরিমাণটা কতজন বালকের সমান? না, 6 জন বালকের সমান। তাহলে সেইটাকেই আমরা এখানটায় লিখেছি। 6 যোগ আর 9 জন বালক তো এখানে দেওয়াই আছে। তাহলে 6 + 9 অর্থাৎ 15 জন বালক কতদিনে শেষ করতে পারবে? দেখো, বালকের সংখ্যা যত বেড়ে যাবে তত কম দিন লাগবে। তুমি একটা জিনিস খেয়াল করো, যে যদি বালকের সংখ্যা বাড়ানো হয়, অর্থাৎ যারা কাজ করছে সেই শ্রমিকের সংখ্যা যদি বাড়িয়ে দিই,
তাহলে কাজটা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? তাহলে ৩ জনের যে কাজটা করতে ১৫ দিন লাগে, নিশ্চয়ই ১৫ জনের ততদিন লাগবে না, কম দিন লাগবে। তাহলে বালকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হচ্ছে? কমে যাচ্ছে। দিন সংখ্যা কম লাগছে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো এতক্ষণে। কি সম্পর্ক হবে? এদের মধ্যে হবে হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা লিখবো এবারে, তাহলে সম্পর্ক। সম্পর্কে আমরা কি লিখবো? যে এখানে জন বা বালক সংখ্যা ও দিনের মধ্যে বিপরীত সম্পর্ক। এবার আমরা সমাধান করব। তাহলে আমরা কি লিখেছিলাম? যে ৩ জন বালক যদি কাজটা করতো তাহলে ১৫ দিনে শেষ করতে পারতো। আর ১৫ জন বালক যদি কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে? এটা হচ্ছে আমাদের সমস্যাটা ছিল। তাহলে সমাধানটা দেখো। দেখো ৩ জন বালক ৩ জন বালক কাজটি সম্পন্ন করতে ১৫ দিন সময় নেয়। তাই তো? প্রশ্নটা ছিল এরকমই যে কত দিনে করতে পারে? তো ১৫ দিন সময় নেয়। তাহলে দেখো একজন বালক যদি কাজটা করত, একজন বালক যদি কাজটা করত, তাহলে নিশ্চয়ই অনেক বেশি দিন সময় লাগিয়ে ফেলতো। অর্থাৎ ১৫ এর ৩ গুণ বেশি দিন সময় লাগাতো, তাই ৩ দিয়ে গুণ করে দেব। এবার আমরা পেলাম কত? যে ১৫ জন বালক। ১৫ জন বালক যদি কাজটা সম্পন্ন করত, তাহলে কি আর একজনের মতন এত সময় লাগতো? সে তো অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলতো। তাই জন্য ১৫ ভাগে ভাগ হয়ে যাবে কাজটা। অর্থাৎ দিনের সংখ্যাটা ১৫ ভাগে ভাগ হয়ে যাবে। মানে একটা গোটা কাজ একজন যত দিনে করবে, ১৫ জন তার ১৫ ভাগ কম দিন সময়ের মধ্যে করে ফেলবে। তাই জন্য এই ১৫ কাটছে আর ৩ পড়ে থাকছে। তাহলে ৩ দিন। তাহলে আমরা এখান থেকে উত্তর কি লিখব? যে যে কি বলা হয়েছে প্রশ্নে? যে ৯ জন, আচ্ছা ৪ জন পুরুষ এবং ৯ জন বালক তার দ্বিগুণ কাজ করতে কতদিন কাজটা শেষ করবে? আচ্ছা এইখানটায় একটা জিনিস দেখো। যদি এক অংশ কাজ করত তাহলে কিন্তু ৩ দিনে কাজটা করত। কিন্তু যদি তার দ্বিগুণ কাজ করে তাহলে ৩ দিনের দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ ৬ দিন সময় লাগবে। তাহলে আমরা এখানে লিখব যে এক্ষেত্রে তাহলে এক অংশ কাজ করতে সময় লাগে ৩ দিন। এক অংশ কাজ করতে সময় লাগে ৩ দিন। অতএব দ্বিগুণ কাজ করতে সময় লাগবে ৩ গুণ ২ ইকুয়াল টু ৯ দিন। এইবার উত্তর লিখব যে ৯ জন ৪ জন পুরুষ এবং ৯ জন বালক। তাই লিখব যে ৪ জন পুরুষ, অতএব এই উত্তরটা এখানটায় লিখব। ফাইনাল উত্তরটা। লিখব যে অতএব ৪ জন পুরুষ ও ৯ জন বালক দ্বিগুণ কাজ দিনে শেষ করবে। এটা বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা এই উত্তর লিখব। এবার দেখো পরের অঙ্কটায় কি বলেছে? বলেছে
একটা ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুত আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে যদি সমস্যায় আমরা দেখি কি লিখবো? সমস্যায় লিখবো হচ্ছে জন আর দিন 50 জন, 50 জন, আমি 50 জন লিখলাম, আর দিন হচ্ছে 15 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে যদি 25 জন হয় তাহলে কতদিন চালাতে পারবে? 50 জন যদি খেত তাহলে 15 দিন খেতে পারতো। 25 জন যদি খায় তাহলে কতদিন খেতে পারবে? এটা বের করতে হবে। তাহলে জন সংখ্যা যেহেতু কমে গেল, এই কমে যাচ্ছে, তাহলে এখানে দিনের পরিমাণটাও কি হবে? বাড়বে, অর্থাৎ বেশি দিন খেতে পারবে। আমরা আগের অঙ্কগুলোতে তাই দেখলাম, তাই না? যে জন সংখ্যাটা যেই কমিয়ে দিলাম তাহলে যে খাবারটা মজুদ ছিল সেই খাবারে আরো কিছুদিন বেশি খেতে পারছে। তো এখান থেকে আমরা লিখবো কি? সম্পর্কটা লিখবো। কি লিখবো? কি সম্পর্ক? এখান থেকে কি পাবো? কি সম্পর্ক পেলাম? না, এখানে জন ও দিনের মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে এখানে যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে এখানে সমাধানটা আমরা কিভাবে লিখবো? সমাধান। দেখো, 50 জন লোকের যে পরিমাণ খাবারে 15 দিন চলে, 25 জন লোকের সেই পরিমাণ খাবারে নিশ্চয়ই আরো বেশি দিন চালাতে পারবে। তাই জন্য এখানে যেহেতু আমরা বিপরীত সম্পর্ক পেয়েছি, আমরা এর সমাধানটা কিভাবে করব খেয়াল করো। যে 50 জন লোকের মজুদ খাদ্যে চলে কতদিন? 15 দিন। অতএব একজন লোকের মজুদ খাদ্যে চলে আরো বেশি দিন, তাই না? একা একা খাবে তো, তাহলে নিশ্চয়ই 15 এর 50 গুণ বেশি দিন সময় লেগে যাবে খাবারটা শেষ করতে। তাহলে একজনের লাগবে এতদিন। এখন কতজন বলেছে? না, 25 জন বলেছে। তাহলে 25 জনের কত দিন লাগবে? 25 জন লোকের মজুদ খাদ্যে লাগবে 15 গুণ 50/25 দিন। তাহলে 25 দুগুণে 50, 15 দুগুণে 30, 30 দিন। ব্যাস। এবার আমরা উত্তর লিখবো। কি লিখবো উত্তরে? যে অতএব ওই পরিমাণ খাদ্যে 25 জনের চলে 30 দিন। ব্যাস, এখান থেকে আমরা সমাধান করে ফেললাম। এবার পরের অঙ্কটায় আসি। বলেছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা। এই অঙ্কটা একটু অন্যরকম। এখানে আমরা 3টে রাশির মধ্যে তুলনা দেখতে পাবো। তো দেখো এখানে কতজন? খেয়াল করো। রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা, 4 জন। 6 দিনে 150টা অঙ্ক করে। হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতজন? 2 জন। কত দিনে 250টি অঙ্ক করবে? তাহলে এখানে আমরা সমস্যা লিখব। সমস্যা। দেখো, জন সংখ্যা, অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা, আর হচ্ছে দিন সংখ্যা।
তাহলে তিনটে রাশির মধ্যে তুলনা করা হচ্ছে। এখানে দেখো 4 জন। আমি দিন সংখ্যাকে লাস্টে লিখলাম কেন? কারণ এটাই বার করতে বলেছে। যে রাশিটির মান বার করতে বলা হয়, তো আমি তাদেরকে যদি ডান দিকে লিখি, তাহলে সেটা আমাদের করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে দেখলে। তো 4 জনের ক্ষেত্রে 150টা অঙ্ক করতে সময় লেগে যায় 6 দিন। 150টি অঙ্কের জন্য 6 দিন সময় লাগিয়ে ফেলে। তো 2 জন মানে রাজীব আর তাজমিরা 2 জন 250টা অঙ্ক কত দিনে শেষ করবে? এইখানটায় এই অঙ্ক করার জন্য কিন্তু খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো এখানে আমরা কিভাবে সম্পর্ক পাবো। এখানে যেহেতু 3টে রাশির মধ্যে তুলনা করা হচ্ছে, একটা হচ্ছে জন সংখ্যা, একটা হচ্ছে অঙ্কের সংখ্যা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তো আমি তো 3টে রাশিকেই একসঙ্গে তুলনা করতে পারি না। তাই কোনো একটাকে অফ করে দিয়ে বা স্টপ রেখে আমরা বাকি দুটোর মধ্যে তুলনা করব। তোমরাই বলো যে যদি আমি অঙ্কের সংখ্যাকে ধরে নিই যে একই থাকবে, অঙ্কের সংখ্যা স্থির রেখে দিই। স্থির মানে অঙ্কের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, কমছে না, বাড়ছে না, একই পরিমাণ অঙ্ক আছে। তাহলে 4 জনের যতদিন সময় লাগতো, নিশ্চয়ই 2 জনের ক্ষেত্রে তার চেয়ে বেশি দিন সময় লাগবে। অর্থাৎ জন সংখ্যা কমে গেলে দিন সংখ্যাটা বেড়ে যাবে। কি তাই তো? যদি আমি অঙ্কের সংখ্যাকে আমি স্থির করে দিই বা কোনো একই রাখি অর্থাৎ কোনো চেঞ্জ না করি, তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে জন সংখ্যা যত কমছে, দিন সংখ্যা তত বাড়ছে। অর্থাৎ এই জন সংখ্যার সাথে কি হচ্ছে? দিন সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি। তাই তো? এইবার আমি কি করলাম? তাহলে আমি এখানে লিখলাম যে ১ম এ ১ নম্বরে লিখলাম। এখানে দুটো সম্পর্ক পাবো। ১ নম্বর সম্পর্ক কি? না অঙ্কের সংখ্যাকে স্থির রেখে। স্থির রাখা কথার অর্থ কি? না একই রাখা। একই রাখা মানে কমাচ্ছিও না, বাড়াচ্ছিও না। তাহলে অঙ্কের সংখ্যাকে স্থির রেখে জন সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক। ঠিক একই রকমভাবে আবার আরেকটা সম্পর্ক আমরা পাচ্ছি। কি না জন সংখ্যাকে এবার স্থির করে দিলাম। এবার দেখলাম যে জন সংখ্যা ধরো বাড়লোও না, কমলোও না। অঙ্কের সংখ্যার সঙ্গে দিনের সংখ্যার কি তুলনা পাবো? দেখো ১৫০টা অঙ্ক করতে তোমার যতদিন সময় লাগবে, তোমাকে ২৫০টা অঙ্ক করতে দিল। তাহলে তোমার কি আরো বেশি দিন সময় লাগবে? না কম সময় লাগবে? অবশ্যই বেশি দিন সময় লাগবে, কি তাই তো? নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। তুমি ১৫০টা অঙ্ক করতে ৬ দিনে করে দিলে। আর ২৫০টা অঙ্ক তোমাকে যেই দেওয়া হবে, তখন তুমি কি বলবে? না, 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 আমি ৬ দিনে তো করতে পারব না, আরো বেশি সময় দাও আমাকে। তো তখন তাহলে তোমার বেশি সময় লাগবে। অর্থাৎ অঙ্কের পরিমাণ বাড়লে দিন সংখ্যাও বাড়বে। কখন বাড়বে? না যদি তুমি জন সংখ্যাকে স্থির করে দাও। মানে জন সংখ্যা কমছেও না, বাড়ছেও না। ৫ জন ৫ জনই থাকবে, ৪ জন ৪ জনই থাকবে, ২ জন ২ জনই থাকবে, এরকম থাকবে। সেক্ষেত্রে অঙ্কের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক আমরা দেখতে পাবো। তাই লিখব যে এখানে জন সংখ্যাকে স্থির রেখে অঙ্কের পরিমাণ ও দিন সংখ্যা মানে এখানে প্রয়োজনীয় দিন সংখ্যা, হ্যাঁ? দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমাদের সম্পর্ক লেখাও হয়ে গেল। এইবার আমরা এর সমাধান করব। কিভাবে সমাধান করব? দেখো, আমরা স্টেপটা লিখব যে ৪ জন লোক
এই সরি 4 জন লোক নয়, 4 জন ছাত্র। লোকেরা তো অঙ্ক করে না। তো 4 জন ছাত্র 150টি অঙ্ক করে 6 দিনে। এইবার তাহলে আমি কি করছি না, এর পরের স্টেপে আমি কি করছি, অঙ্কের সংখ্যাকে স্থির করে দিচ্ছি যে 4 জন লোক সরি ছাত্র একটি অঙ্ক করবে নিশ্চয়ই 6 দিনে নয়, তাই না? তার 150 ভাগ কম সময় লাগবে। তাই 150 দিয়ে ভাগ করে দেব। আবারও বলছি বিষয়টা কি? যে ছাত্র সংখ্যাটাকে আমি স্থির করে দিলাম। 4 জন ছাত্র 150 টা অঙ্ক করছে 6 দিনে। তাহলে 4 জন ছাত্রই রয়েছে। কিন্তু অঙ্কের সংখ্যাটা কমে গেছে। একটা অঙ্ক করতে হবে মাত্র। তাহলে কি আর 6 দিন লাগাবে? তারা 150 ভাগে ভাগ করে দেব ওই 6 দিনের সময়টাকে। তাহলে এই সময়টাকে 150 ভাগে ভাগ করলে তার 1 ভাগই হচ্ছে একটা অঙ্কের জন্য লাগবে। ঠিক আছে? এইবারের পরের স্টেপটায় আমরা কি করলাম? না, ১ জন ছাত্র। এবার ছাত্রের সংখ্যাটাকে আমি ১ করে দিলাম। অর্থাৎ ৪ জন ছিল, এখন ১ জন ছাত্র করবে অঙ্ক। তাহলে ৪ জনের একটা অঙ্ক করতে যতদিন সময় লাগে, একজনের একটা অঙ্ক করতে কি তার চেয়ে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে। ৪ জন মিলে একসাথে অঙ্ক করছিল। একসঙ্গে করে একটা অঙ্ক ৬/১৫০ দিনে। এরকম হয় না বাস্তবে, কিন্তু আমরা কল্পনা করে নিতে পারি। ৪ জন ছাত্র একটা অঙ্ক করতে ৬ দিন সময়ের ১৫০ ভাগের ১ ভাগ সময় লাগিয়েছে। কিন্তু একজন ছাত্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটু সময়টা বেশিই লাগবে। তাই জন্য আমরা কি করব? না, ওপরে ৪ গুণ করে দেব। যেহেতু সময় বেশি লাগছে, তাই সময়টাকে আমি বাড়িয়ে দেব, ৪ গুণ করে দেব। ঠিক আছে? একজনের একটা একটা অঙ্কের জন্য যত সময় লাগতো, সেক্ষেত্রে মানে ৪ জনের একটা অঙ্কের জন্য যত সময় লাগতো, একজনের একটা অঙ্কের জন্য তার ৪ গুণ বেশি সময় লাগছে। তাহলে এই দেখো, আমরা এই 3rd স্টেপটায় সবকটিকেই আমরা এককে নিয়ে এসেছি। একজন ছাত্র, একটা অঙ্ক, তার জন্য কতটা সময় লাগে এইটা বার করেছি। এবার দেখো, আমরা এর পরের স্টেপটায় কি লিখব? না, কি লিখেছিলাম? যে ২ জন ছাত্র আর ২৫০ টা অঙ্ক। তাহলে একজন ছাত্র একটা অঙ্ক করতে যতদিন সময় নেয়, ২ জন ছাত্র যদি অঙ্কটা করত ওই একটা অঙ্কের জন্য, নিশ্চয়ই আর ততদিন সময় নিত না, কম সময় নিত। তাই ৬ গুণ ৪ বাই ১৫০ গুণ ২। অর্থাৎ একজনের যতটা সময় লাগতো, দুজনের ক্ষেত্রে সেটা দুভাগে ভাগ হয়ে গেল। তাই ২ দিয়ে ভাগ করছি। নিচে ২ গুণ করলাম মানে কি? এটাকে ২ ভাগে ভাগ করে দিচ্ছি। এবার দেখো, ২ জন ছাত্রের একটা অঙ্ক করতে যত সময় লাগে, ২ জন ছাত্রের ২৫০ টা অঙ্ক করতে কি আর তত সময় লাগবে, না তার চেয়ে বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। কারণ একটা অঙ্ক কোথায় করেছিলাম, আর সেখানে ২৫০ টা অঙ্ক, তার ২৫০ গুণ বেশি সময় লেগে যাবে। তাই জন্য ২৫০ দিয়ে এটাকে আমরা গুণ করব। দেখো এবার কাটাকুটি করাটা কিভাবে করব? আমরা সবসময় চেষ্টা করব খুব সহজে কাটাকুটি করা। সেটার জন্য প্র্যাকটিস কিন্তু খুব জরুরি। বারবার প্র্যাকটিস করতে করতেই এটা ঠিকঠাক হবে। যদি তুমি একবারে করতে চাও যে আমি ১ম এই করেই সহজ করব, এমনটা কিন্তু হয় না। তাহলে দেখো, ২ দিয়ে আমি ৪ কে কাটলাম। ২ দুগুণে ৪। এই ০ দিয়ে এই ০ কে কাটলাম। তাহলে নিচে আছে ১৫, ওপরে ২৫, ৬ আর ২ এর গুণফল এটা। তাহলে দেখো, এখান থেকে ৫ দিয়ে কাটা যাচ্ছে। ৩ ৫ এ ১৫ আর ৫ ৫ এ ২৫। এবার ৩ দুগুণে ৬, তাহলে ২ দুগুণে ৪, ৫ এ ২০। এই হয়ে গেল উত্তর, ২০ দিনে। তাহলে আমরা এখান থেকে উত্তর লিখবো অবশ্যই, যে
দুজন ছাত্র বা রাজীব ও তাজমিরা, প্রশ্নে কি বলা হয়েছে না রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে? তাহলে আমরা লিখবো যে রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের অঙ্কে চলে আসি। দেখো, বলা হয়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কেজি চাল লাগে। কতজন ছাত্র না 500 জন ছাত্র। 500 জন ছাত্র কতটা চাল লাগে? 175 কেজি চালের পরিমাণ। আমরা কি লিখবো? লিখবো 175 কেজি। 175 কেজি। এটা কতদিন ধরে চালাতে পারে না 7 দিন, মানে 1 সপ্তাহ। তো 7 দিন। তাহলে 500 জন ছাত্রের 175 কেজি চালে চলে 7 দিন। এবার বলেছে 75 কিগ্রা চাল খরচ হবার পর, তাহলে খরচ হয়ে গেছে 75 কেজি, 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? দেখো, 400 জন ছাত্র, কতটা চাল খরচ হয়ে গেছে? 75 কেজি। তাহলে ছিল কত? 175 কেজি। তার থেকে 75 কেজি খরচ হয়ে গেল। এখন পড়ে রয়েছে কতটা? 100 কেজি। তাহলে 400 জন ছাত্রের 100 কেজি চালে কতদিন চলবে, এটা জানতে চেয়েছে। ঠিক একই রকম ভাবে সম্পর্ক লিখব। এর আগের সম্পর্ক আমরা যেভাবে লিখেছিলাম। কি লিখব? ধরো, চালের পরিমাণটা একই আছে। তো 500 জন যদি খায় তাহলে 7 দিন খেতে পারে। কিন্তু যদি 400 জন খায় তাহলে তো জন কমে গেল। জন সংখ্যা যেহেতু কমে যাচ্ছে তাহলে আর বেশি দিন খেতে পারবে। আমরা এরকম অঙ্ক অনেকগুলো করলাম। তো জন সংখ্যা যেহেতু কমে যাচ্ছে তাই বেশি দিন খেতে পারবে। তাই এদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখবো? যে চালের পরিমাণকে স্থির রেখে, চালের পরিমাণকে স্থির রেখে জন সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্তানুপাত, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে, এবার সেকেন্ড সম্পর্কটা কি হবে? আমি কাকে স্থির রাখবো না জন সংখ্যাকে স্থির করে দেব। জন সংখ্যাকে ফিক্স বা অপরিবর্তনশীল করে দেব। মানে 500 জন তো 500 জনই থাকবে। তাহলে চালের পরিমাণের সঙ্গে দিনের কি সম্পর্ক? না চাল যদি বেশি থাকে তাহলে বেশি দিন খাওয়াতে পারবো, আর চাল যদি কম থাকে তাহলে কম দিন খাওয়াতে পারবো। অর্থাৎ চালের পরিমাণ কমছে, তাই দিনের পরিমাণও কমবে সেক্ষেত্রে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো? যে জন সংখ্যাকে স্থির রেখে চালের পরিমাণ ও দিনের মধ্যে সরল সম্পর্ক। এইবার আমরা সমাধান করব। তো সমাধানটা করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি বলেছে। দেখো, কি বলেছে? যে 500 জন 175 কেজি চালে 7 দিন খেতে পারে। তাহলে আমরা এটাকে সমাধানের ঘরে কিভাবে লিখবো? যে 500 জন ছাত্রের 175 কেজি চালে চলে 7 দিন। তাহলে ভাবো তো, যদি একজন খেত
তাহলে 175 কেজি চালে সে কতদিন খেতে পারতো? তার কতদিন চলতো? তার 500 গুণ বেশি দিন চলতো। তাই 7 কে 500 দিয়ে গুণ করে দেব। এইবার ভাবো যে একজন ছাত্র, মাত্র 1 কেজি চাল দেওয়া হয়েছে। তাহলে কি আর এতদিন খেতে পারবে? না। তাহলে তো অনেক কম দিন খেতে পারবে। কত কম দিন খেতে পারবে? না, 175 কেজি চালে যতদিন খেতে পারতো, 1 কেজি চালে তার 175 ভাগ কম দিন খেতে পারবে। তাই 175 দিয়ে নিচে গুণ করব। মানে নিচে লিখবো 175 কে। ঠিক আছে? হরে লিখো। এই দেখো আমি এককে নিয়ে এসছি সবকটাকে। এর পরের স্টেপে কি করতে হয়? এবারে দেখো বলেছে 400 জন ছাত্র আর 100 কেজি চাল। তাহলে একজন ছাত্রের 1 কেজি চালে যতদিন চলবে, ভাবো তো 400 জন ছাত্র যদি খেত, তো 1 কেজি চাল এতে কতদিন খেতে পারতো? অনেক কম দিন। হয়তো একদিনও খেতে পারতো না, তাই না? হয়তো কি খেতে পারতই না। অর্থাৎ অনেক কম, অনেক কম। তাই আমি 400 দিয়েও ভাগ করে দিচ্ছি। নিচে লিখছি 400 টাকে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে 400 ভাগে ভাগ হয়ে গেল ওই সময়টা। ঠিক আছে? এবার 400 জন আর পড়ে রয়েছে মাত্র 100 কেজি চাল। কেন? কারণ 75 কেজি চাল তো খরচ হয়ে গেছে। তাহলে আর কতদিন খেতে পারবে? না, 7 গুণ 500 ইনটু 100, মানে 100 গুণ বেশি দিন। 1 কেজি চালের জন্য যতদিন খেতে পারে, 100 কেজি চালে নিশ্চয়ই তার 100 গুণ বেশি সময় ধরে খেতে পারবে। তাই 100 দিয়ে ওপরে গুণ করলাম। দেখো 4 100 400, 4 125 মানে 500, আর 7 25-এ 175, 25 দিয়ে 125 মানে 5 25-এ 125। তাহলে 5 দিন। উত্তর হচ্ছে 5 দিন। এখান থেকে আমরা লিখব কি? যে অতএব 400 জন ছাত্র 100 কেজি চালে 5 দিন চালাতে পারে। তো এই ছিল আজকের সবকটি অঙ্ক। তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট মনে হয়, তোমরা এই ক্লাসটাকে বারবার রিপিট করে দেখে নিও। আশা করি তোমাদের সমস্ত ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো অসুবিধে হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোথাও কি সমস্যা হচ্ছে, কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি পরবর্তীতে তোমাদের সেগুলো বোঝানোর জন্য আবার কোনো ক্লাসে এই ঐকিক নিয়ম করাবো। ঠিক আছে? তো ভালো থেকো সকলে। আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা।